হ্যালো বন্ধুরা, বুক অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক, জানেন কি পিরামিডের ভিতরে কি লুকিয়ে আছে? পিরামিড নাম শুনলেই ভেসে ওঠে নীলনদ সহ পুরো মিশরের ছবি। মনে পড়ে যায় মমির কথা, কানে আরব্য রজনীর সুর, আরও কত কি। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন হলো পিরামিড। আজ থেকে প্রায় 4500 বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথাকে ঘোরাচ্ছে। এখনো কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করলো? প্রাচীন মিশরীয় সভ্যতায় অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ সবকিছুই গির্জার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ। প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কিছু হতে পারে না। কিন্তু একটা বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে। সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হলো। এই বিষয়ে কোথাও স্পষ্ট করে প্রমাণ তারা রেখে যায়নি। এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়ে তুলেছে। অনেক বছরের বিতর্কের পর হয়তোবা এবার প্রত্নবিদরা খুঁজে পেয়েছেন এই রহস্যময় পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছে। বর্তমান যুগে প্রকৌশল আর স্থাপত্য শিল্পে আমরা যা দেখি তা নিতান্তই স্বাভাবিক, কিন্তু পিরামিডীয় যুগে যদি এইসবে দেখা পাওয়া যায় তবে সেটা নিতান্তই হবে ভৌতিক, কারণ আধুনিক সভ্যতার প্রযুক্তি তখনকার যুগে থাকার কথা নয়। যেমন 90 টন ওজনের পাথরের ব্লক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। তাদের কাছে ক্রেন সদৃশ কোনো যন্ত্র ছিল না লোহার জিনিস মসৃণ করে সূক্ষ্মভাবে তৈরি করার মতো প্রযুক্তি। সব থেকে বড় পিরামিড নির্মিত হয় 2550 খ্রিস্টপূর্বাব্দে, যার উচ্চতা 450 ফুটেরও বেশি। আর যে সকল পাথরের ব্লক দ্বারা নির্মিত হয়েছে সেগুলো তো বললামই, এবং 4500 বছরের ঝড় দুর্যোগ সহ্য করে এখনো টিকে আছে। অথচ এই পিরামিডগুলো এতটা সূক্ষ্মভাবে মাপঝোঁক করে নির্মিত রয়েছে, দেখে মনে হবে বর্তমান সময়ের কোনো কারিগর তো সেখানে সময় পরিভ্রমণ করে গিয়ে তৈরি করে দিয়ে এসেছে, যেটাকে আমরা টাইম ট্রাভেল বলি। কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নয়। আসুন জেনে নিন যেভাবে পিরামিড তৈরি হলো। এত বিশাল পাথরগুলোকে কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল সেটা বের করতে গিয়ে কিছু গবেষক ধারণা করেন হয়তোবা আদি মিশরীয়রা ওগুলোকে মরুভূমির মধ্যে দিয়ে টেনে নিয়ে এসেছে। যদিও তখন কোনো চাকা বা কারিকুলার শেপের কোনো বস্তু ছিল না, তাও তারা অনুমান করেছিল হয়তো গাছের শাখা কেটে সেগুলোকে টেনে টেনে নিয়ে এসেছে। মোটামুটি ছোট মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই ব্যাখ্যা করা যায়, কিন্তু বড় আকৃতি কিছু পাথরের ক্ষেত্রে এই জিনিসটাকে একেবারেই অসম্ভব। কিন্তু এই থিওরি আদৌ কোনো প্রমাণ আসলে নেই, বা চিত্রকর্ম থেকেও টেনে পাথর নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো হদিশ উল্লেখ করা হয়নি যে এই কাজটা এরকমই করা হয়েছিল। তারপরে আসে এত ভারী পাথর নিরবিচ্ছিন্নভাবে উঁচু হওয়ায় পিরামিডের ওপরে তোলা। প্রাচীন গ্রিক ইতিহাসবিদরা যারা জন্মগ্রহণ করেন পিরামিড নির্মাণের শেষে, তারা ভাবতেন মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত, সিঁড়ির মতো, যেটাকে বলা হতো র্যাম্প। কিন্তু গবেষকরা দেওয়ালের ভেতর অদ্ভুত বাতাসের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্প থাকে তা ছিল ভেতরের দিকে, তাই বাইরে সেটার অস্তিত্ব প্রমাণের কোনো লক্ষণ ছিল না। যাই হোক, দিনের শেষে কোনো যুক্তিই সমাধানে আলো দেখা পেল না। অবশেষে চমকপ্রদ কিছু সমাধান যা কড়া নাড়ে সব বিতর্কে। একদল ডাচ গবেষক যখন পুনরায় মিশরীয় চিত্রকর্মের দিকে লক্ষ্য করেন, তখন দেখেন শ্রমিকরা স্লেজের মতো করে কিছু টেনে নিয়ে যাচ্ছে এবং সামনে আরেকজন কিছু একটা ঠেলে দিচ্ছে। তারা বুঝতে পারলেন এটা কোনো আচার ঐতিহ্য নয়, এখানে বালি ঢালা হচ্ছে যে পথ দিয়ে পাথরগুলো নিয়ে যাওয়া হবে। ফ্লুইড পাথরগুলো নিয়ে যাওয়া হবে এবং ফ্লুইড মেক্সিকন নীতি অনুযায়ী তরল ঘর্ষণ কমায়। এখানে জল ঢাললে বালি পিচ্ছিল হবে এবং খুব সহজেই বিশাল পাথরের ব্লক সামনে দিয়ে নিয়ে যাওয়া যাবে। আর ফলাফল, এই উপায়ে আরও বিশাল পাথরের ব্লক নিয়ে যাওয়া সম্ভব, যা হয়তো ইতিহাসবিদদের প্রত্নতত্ত্ববিদদের চিন্তাও করেনি। শুধু তাই নয়, ইজিপ্টোলজিস্ট মার্ক লিনার, যিনি কিনা একজন দক্ষ গবেষক, আরেকটি থিওরি উন্মোচন করলেন। এমনিতেও পিরামিড কায়রো শহরের মধ্যে বিশাল মরুভূমিতে অবস্থিত, কিন্তু প্রাচীনকালে নীল নদের শাখা উপশাখা শহর জুড়ে বিস্তৃত ছিল এবং এভাবে কোনো গতিপথে গিয়েছিল পিরামিডের পাশ দিয়ে যেখানে নির্মাণ কাজ চলছিল।
হয়তো মিশরের নৌকা করে সে পাথরগুলোকে নিয়ে আসা যাওয়া করত এবং সেখানে বন্দর ছিল যেখানে পাথর নৌকা থেকে রাখা হতো, ঠিক যেন পাজলের টুকরোটি ঠিক জায়গায় বসলো। কিন্তু আপনারা ভাববেন যে এত কষ্ট করে এত বড় পিরামিড বানানোর কি দরকার ছিল? সেই সময় রাজাদের রাজত্ব ছিল এবং তাদেরকে ফ্যারোয়াস বলা হতো। ওদের ধারণা ছিল যখন কারো মৃত্যু হতো তখন তাদের পুনর্জন্ম হতো। তাই ফ্যারোস বিশাল কবর বানায় যাতে রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে তাদের কবর দিত। যারা এই কাজ করতে করতে মৃত্যু হয়ে যেত সেই শ্রমিকদের সম্মান প্রদর্শনের জন্য তাদের কাছেই কবর দিত। এই পিরামিডের ভিতর 3টে বড় কামরা আছে। সব থেকে নিচের কামরাটিকে রানীর ঘর বলা হয়। তার উপরে এক রহস্যময় কামরা আছে যেটাকে জায়ান্ট গ্যালারি বলা হয়। আর সব থেকে উপরে ছিল কিং খুফু বা ফ্যারোস থাকতো। 3টে কামরা থেকে অদ্ভুতভাবে রাস্তার মধ্যে যোগ করা আছে। সবাই জানে ইজিপ্ট মরুভূমির মধ্যে অবস্থিত, আর যেখানে এই পিরামিড তৈরি করা হয়েছিল সেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই পিরামিডের ভিতরে সিস্টেম এমনই যে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেই না। এখনকার পিরামিড দেখতে তো স্ট্রং কিন্তু এত অ্যাট্রাকটিভ নয় যেটা সেই সময়কালে ছিল, কারণ যখন ওটা তৈরি হয়েছিল তখন উজ্জ্বল লাইমস্টোন ব্যবহার করা হয়েছিল, আর যখন রাত হতো তখন মুক্তোর মতো উজ্জ্বল দেখাতো। কিন্তু 13th সেঞ্চুরির ভূমিকম্প এবং চুরির ফলে সব লাইমস্টোন শেষ হয়ে যায়, আর এখন শুধু রাফ সারফেসই চোখে পড়ে। 2011-তে যখন রিমোট ক্যামেরা রিসার্চ হয় তখনই পিরামিডের সব থেকে উপরে পিওর গোল্ড ক্যাপ স্টোন ইউজ করা হয়েছে বলে জানা যায়। আবার এটাও মনে করা হচ্ছে যে কোনো পাওয়ার প্ল্যান্ট রূপ হিসাবে এটা ব্যবহার করা হতো এবং ইলেকট্রিসিটি প্রডিউস করা হতো। গোল্ড মানে সোনা, একটি ইলেকট্রিসিটি কন্ডাক্টর হওয়ার জন্য নেগেটিভ আয়ন বা ইলেকট্রিক চার্জ অ্যাটমকে আয়োনোস্ফিয়ার মানে আর্থ অ্যাটমসফিয়ার লেয়ার থেকে অ্যাবজর্ব করে কারেন্ট প্রডিউস করা হতো। আর পিরামিডের ভিতরে ডলোমাইটের মতো স্পেশাল মেটেরিয়াল কোটিং করা হয়েছিল বলে পাওয়া গিয়েছে, যা ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটিকে মাল্টিপ্লাই করে। তো বন্ধুরা, আপনারা দেখলেন সেই সময় ইজিপ্টের লোকেরা নিজের সময়ের চেয়ে কত আগে ছিল। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।